সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। 2021 সালের প্রথমে আমরা বাংলা 2021 সালের প্রথমে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। নবম দশম আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশের ব্যাকরণ অংশের ভাষা নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাষা। প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ভাষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের পাঠ্য বিষয় ভাষা। তোমরা জানো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের বইয়ের ছবিটা এরকম, যে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী। আমরা এই ব্যাকরণ অংশের আজকে প্রথম যে অংশটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকের আমাদের আলোচ্য বিষয় বললাম ভাষা। ভাষা ও জানো মানুষের ভাষা আছে, পশু পাখির ভাষা আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে আসলে। তাহলে আমরা ভাষা কাকে বলে, ভাষা আসলে কত প্রকার, সেই ভাষার বিভিন্ন বৈচিত্র্য বা বৈশিষ্ট্য সে সম্পর্কে আমরা আসলে আজকে আমরা এখানে আলোচনা করব। তোমরা অবশ্যই এটা বিষয়টাকে ভালোভাবে খেয়াল করবে এবং প্রয়োজনীয় অংশটা নোট করে নেবে অবশ্যই। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তারপরে হয়তো পরবর্তীতে যখন মোবাইলের মাধ্যমে অথবা স্কুলে কখনো এসে আমরা অফিসে থাকি, আসলে অফিসে আমাদের আসতে হয় প্রতিদিনই, যার কারণে তখন তোমরা এসে কেউ জেনে যেতে পারো যে বিষয়টা আমি বুঝতে পারিনি, এই বিষয়টা স্যারের বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দিই। যার কারণে সরকারের করোনাকালীন সময় আসলে আমাদের স্কুল সেভাবে আসলে চলছে না, বা সবসময় চলছে না বলতে এখানে স্কুল খোলার নির্দেশনা এখনো আসে নাই, যার কারণে আমরা আসলে স্কুল খুলতে পারছি না। তারপরে আমাদের অফিসিয়াল কাজ আমাদের করতে হয় বা আমাদের আশেপাশের কাজের জন্য, যার জন্য তোমরা হয়তো আসলে ওইভাবে একজন আসতে পারো, কিন্তু ওইভাবে তো আসলে ক্লাস নেওয়ার আমাদের অনুমতি নাই বা ওইভাবে, যার কারণে আমাদের অনলাইন ক্লাস তোমাদের সাথে আসলে কথা বলতে হচ্ছে। বা সেই হিসেবে দেখো আমরা আজকে আলোচনা করব ভাষা অধ্যায় নিয়ে। তাহলে আমাদের আলোচ্য বিষয় করলাম ভাষা। ভাষার সংজ্ঞা: মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত, পা, চোখ, অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ কি করে? কণ্ঠধ্বনি এবং কি হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে কি করে? ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, কিসের সাহায্যে? কণ্ঠধ্বনির সাহায্যে। ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। কিসের সাহায্যে? ইঙ্গিতের সাহায্যে আসলে সব কথা বোঝানো যায় না। ইঙ্গিত দিয়ে সব মানুষকে বোঝানো আসলে সম্ভব না, কারণ ইঙ্গিত দিয়ে আসলে সব ভাষা সবাইকে আসলে হয়তো আমি বোঝাতে চাইলেও যে দেখছে বা যাকে বোঝানোর চেষ্টা করছি হয়তো সে সব কথা বুঝতে পারে না, হয়তো কিছু বুঝতে পারে, কিছু পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। কিসের সাহায্যে? কণ্ঠধ্বনির সাহায্যে। তাহলে কি বলে? মানুষ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার বিষয়েও আসলে মনোভাব, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার বিষয় বা মনোভাব প্রকাশ করতে সমর্থ হয়। এর সাহায্যে? কণ্ঠধ্বনির সহায়তায়। কণ্ঠধ্বনি বলতে এবার মানে প্রশ্ন আসতে পারে, কণ্ঠধ্বনি কি আসলে? তাহলে কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। তাহলে কণ্ঠধ্বনি বলতে কি বোঝায়? কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। আর ধ্বনি কাকে বলে? মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। তাহলে এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। কি সাহায্যে? ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। এর দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। বাকযন্ত্র কি জিনিস সেটা আমাদের এখানে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক পতঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। বাকযন্ত্র কোনগুলো? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এগুলো হচ্ছে আসলে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে ভাষার সংজ্ঞা এখানে কিভাবে দেওয়া আছে? একাধিক সংজ্ঞা এখানে আছে। আমরা একটা সংজ্ঞা এখানে দেখলাম যে এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে
ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাগ্যন্ত্রের দ্বারা সৃষ্ট, বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট। তবু একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। সব দেশের মানুষের ভাষা আসলে একরকম নয়। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। তার মানে বিভিন্ন ধরনের মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষা সেখানে আছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগ্রহকে ভাষা বলে। তার ভাষা কাকে বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগ্রহকে ভাষা বলা হয়। এ আর একটা ভাষা। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থগত ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। তাহলে ভাষা সর্বশেষ আমরা যে সিদ্ধান্তে আসলাম, ভাষার সংজ্ঞা হিসেবে আগেরগুলো সংজ্ঞা, কিন্তু এটাই সব থেকে ভালো সংজ্ঞা, যেটা যে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থগত ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে বা ভাষা বলা হয়। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। মানে দেশের বিভিন্ন দেশ আলাদা দেশে আলাদা আলাদা ভাষা সেখানে প্রচলিত আছে। কাল মানে সময়ের পরিবর্তনে ভাষার পরিবর্তন ঘটে। আর পরিবেশ ভেদে এক এক পরিবেশে এক এক রকম ভাষা সাধারণত ব্যবহৃত হয়। ভদ্র পরিবেশে একরকম, আবার দেখা গেল যে যেখানে দেখা যায় অশিক্ষিত মানুষ, যেখানে একবার নিম্ন শ্রেণীর মানুষ, যারা ভাষার ক্ষেত্রে আসলে অতটা গুরুত্ব তারা দেয় না ভাষার শিক্ষার ক্ষেত্রে বা ভাষা ওইভাবে ব্যবহারের ক্ষেত্রে তারা আসলে ওইভাবে তারা চেষ্টা করে না যে শুদ্ধ ভাষাকে কথা বলতে আসার, শুদ্ধ ভাষায় কথা বলতে হওয়ার সময়। তাই এই জন্য বলছে যে দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষা আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ সম্পর্কে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। তার মানে এখন আমরা যে ভাষা ব্যবহার করি 1000 বছরের আগের মানুষের ভাষা ঠিক এরকম ছিল না, অনেকটা পরিবর্তন ছিল। যদি এখন আমরা দেখি যে বাংলা আমরা কথা বলতে গেলে অনেকেই দেখা গেল বাংলা বলতে অনেকগুলো মাঝখানে ইংরেজি আসলে বলে ফেলি আমরা অনেক সময়। কিন্তু দেখা গেল এখানকার যারা অনেক বছর 1000 বছর বা এখানকার 1000 বছর লাগবে না, এখান থেকে যারা যাদের বয়স 60 বা তার বেশি, তাদের উপর তাদের দেখা যায় এখন কথা বলতে তারা মাঝখানে ইংরেজি বলে না। কিন্তু আমাদের এখন বর্তমান সমাজে আমরা একটা ট্রেডিশন ঐতিহ্য হয়ে গেছে যে আমরা কি সমাজে ইংরেজি বলে ফেলি, অনেক সময় হয়ে যায় মুখোশ ভাষায় বেরিয়ে যায়। কখন কীভাবে বেরিয়ে যায় আমরা সবসময় নিজেরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আসলে চেষ্টা করলেও পারি না, চেষ্টা করি তারপরও হয়ে গেল সময় কি হয় মুখোশ ভাষায় বেরিয়ে যায় আসলে। তাহলে বর্তমানে পৃথিবীতে 3500 ভাষার বেশি ভাষা প্রচলিত আছে। কত? 3500 বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। কততম? চতুর্থ। তাহলে যদি বলা হয় এখানে যে 1, 2, 3 এভাবে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। আসলে 1 নম্বরে আছে আসলে চীনা ভাষা। আসলে 1 নম্বরে বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ছাড়াও এই যে দেখলাম আমরা এখানে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসাম সব ভারতের বিভিন্ন প্রদেশ, এখানেও বাংলা ভাষাভাষী জনগণ আসলে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও বাংলা ভাষাভাষী জনগণ সেখানেও আছে। বর্তমানে পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। কত কোটি? প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এবার বাংলা ভাষা রীতি কথ্য, চলিত ও সাধু রীতি। তাহলে বাংলা ভাষার যে রীতিটা আছে সেটা এখানে কি কি আছে? কথ্য রীতি মানে যে কথা বলার রীতি, আর চলিত এবং সাধু রীতি। তাহলে চলিত ভাষা তো আমরা মুখের ভাষা, আমাদের যে ভাষা আমরা কথা বলে থাকি বা সবসময় আমরা বই পুস্তক ওই ভাষা দেখে থাকি আসলে, এবং মার্জিত চলিত ভাষা এবং সাধু রীতি হচ্ছে বই পুস্তকের ভাষা বা এই ভাষার যে ব্যবহারগুলো সেগুলো আমরা দেখি। এখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চল ভাষায় কথা বলে। তাহলে কি করে? বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চল ভাষায় কথা, যেমন বাংলাদেশের যদি আমরা বরিশালের লোক দেখি, বরিশালের লোকেরা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। আবার দেখা গেল যে চিটাগংয়ের লোকেরা বা চট্টগ্রামের লোকেরা সেখানেও তারা কি করে
তাদের আঞ্চলিক কথা বলে। আবার দেখা গেল নোয়াখালীর লোকেরা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। আমাদের দক্ষিণ অঞ্চলের লোকেরাও কি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। ঢাকার লোকেরাও সেখানে ঢাকাইয়া ভাষা বা ঢাকার যে আঞ্চলিক ভাষা সে ভাষায় তারা অনেক কথা বলে। তার মানে এখানে যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ কি করে নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। এগুলো হচ্ছে আঞ্চলিক কথ্য ভাষা মানে কথা বলার ভাষা এবং কি উপভাষা। তারপরে কথ্য ভাষার এরকম একটা কি রূপ থাকে, বাংলা ভাষার উপভাষা আছে, পৃথিবীর প্রত্যেক ভাষারই কি আছে এরকম আঞ্চলিকতা আছে, উপভাষা সেটা আছে। পৃথিবীর সব ভাষার উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষা যথেষ্ট পার্থক্য দেখা যায়। তার মানে একই রকম না, অনেক যথেষ্ট পার্থক্য সেখানে থাকে দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। তার মানে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকেরা সহজে বুঝতে পারে না, তাদের কাছে দুর্বোধ্য হয়ে যায়, সেটা মানে বোঝা কঠিন হয়ে যায় বা বুঝতে তারা সক্ষম হয় না, অক্ষম হয়ে যায় যখন সেখানে মানুষ দেখা যায়। যার কারণে আমাদের কি একটা সমস্যা তৈরি হয় আর কি। তাহলে উদাহরণস্বরূপ বলা যায় চট্টগ্রাম অঞ্চলের সাধারণ কথ্য ভাষা, তাহলে কোন অঞ্চল চট্টগ্রাম অঞ্চলের মানুষের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। তারপরে চট্টগ্রাম অঞ্চলের লোকের কথ্য ভাষা বা কথা বলে সে অঞ্চলের ভাষা বা সেই ভাষা দিনাজপুর বা রংপুরের লোকেরা আসলে সহজে বুঝতে পারে না। তারা এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়। তারপরে এটাকে সবার জন্য আসলে মানে প্রযোজ্য সবার জন্য এটা ব্যবহার করা বা সবার জন্য এটা স্বীকৃতি দেওয়া আসলে সেটা সুবিধাজনক নয়, কারণ সমস্যা তৈরি হয় সেখানে। কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরা এটা দিতে পারে, অন্তরা মানে বাধা সৃষ্টি হতে পারে সেখানে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটা আদর্শ ভাষা ব্যবহার করে। তারপরে একজন শিক্ষিত লোকেরা যে সমাজ যে ভাষা ব্যবহার করে তারা দেখা যাচ্ছে যে একজন শিক্ষিত মানুষ সরকারি চাকরিজীবী হয়, তাহলে তারা দেখা যায় তাকে চাকরির সুবাদ তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এখন দেখা যায় বিভিন্ন অঞ্চল ভাষা সে সম্পর্কে তার ধারণা থাকে, কিন্তু কথা বলতে গেলে কোন অঞ্চলের কথা বলবে সে দেখা যায় একটা মার্জিত রূপ আদর্শ চলিত ভাষায় তারা কথা বলে। তাহলে বাংলাভাষী শিক্ষিত জনগণের আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষা প্রকৃতির সমন্বয়ে শ্রেষ্ঠজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। তাহলে আমাদের শ্রেষ্ঠজন আমাদের সেই যে শিক্ষিত জনগণ কথা বলে কোন ভাষায়? আদর্শ চলিত ভাষায় কথা বলে। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এক কথা বা কথা বলার লৈখিক বা লেখ্য এই দুটো রূপ দেখা যায়। তাহলে কি কি মৌখিক বা কথ্য আর লৈখিক বা লেখ্য এই দুটো রূপ দেখা যায়। ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি, মানে একের অধিক রীতি, দুটো বা তিনটা হতে পারে বা তার বেশি হতে পারে। এটি প্রচলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। তাহলে আমরা দেখলাম যে বাংলা ভাষা যদি আমরা এখানে চার্ট আকারে দেখাই, আমরা যে বাংলা ভাষা রৈখিক একটা মৌখিক। সাধু, তাহলে এখানে দেখলাম আমরা বাংলা ভাষা এটা দুটো গ্রুপ আছে, একটা লৈখিক, একটা হচ্ছে মৌখিক। লৈখিক মানে লেখার ভাষা, আর মৌখিক মানে মুখের ভাষা। এই লৈখিক ভাষা আমার দুটো গ্রুপ, একটা সাধু রূপ, একটা আছে চলিত রূপ। আর মৌখিক ভাষা দুটো গ্রুপ আছে, চলিত রূপ আর আঞ্চলিক। আঞ্চলিকতা যে বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিকতা থাকে সেটা। তাহলে আমরা এখানে দেখলাম যে ভাষার যে বিভিন্ন রূপভেদ বা
সেই যে পার্থক্যটা ভাষার যে বিভিন্ন ধরনের যে মৌখিক একটা গ্রুপ একটা লৌকিক একটা গ্রুপ আমরা সে সম্পর্কে আসলে দেখলাম আমরা বইয়ে যে 1 ও 2 পৃষ্ঠার যে বিষয়টা আছে সেটা তোমাদের আলোচনা করতে চেষ্টা করেছি। তোমরা এই বিষয়টাকে আরও ভালো করে দেখবে, চেষ্টা করবে। এই বিষয়টাকে যদি কোনো সমস্যা মনে হয় তোমাদের অবশ্যই সেটাই করবে যে অর্থকে নোট করে রাখবে বা সেখানে দেখা গেল খাতায় লিখে রাখবে যে তুমি বুঝতে পারো নাই, সেটা দেখা গেলো যখন তোমার সময় হয় সেভাবে তুমি সেটা যোগাযোগের মাধ্যমে যেভাবে হোক তোমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করবে। আর তোমরা ভালো থেকো, বাসায় পড়াশোনা চালিয়ে যেও। আর দেখা যাচ্ছে যখন আমরা বাইরে না যাই চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আবারও আগামী ক্লাস আমাদের দেখা হবে। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।